আকাশ বাড়িতে ঢুকতেই থমকালো। পুরো বাড়ি ঘোর অন্ধকার। আলো জ্বালা হয়নি কেন এখনো। ওপরে প্রিয়ার ঘরও অন্ধকার দেখাচ্ছে। এখনই ঘুমানোর মেয়ে সে নয়। বাড়িতে নেই তা কি করে হয়? এত রাতে যাবে কোথায়? সদর দরজা আটকে দ্রুত পায়ে উঠে আসে ওপরে। প্রিয়ার রুমের দরজা খোলাই, তবে অন্ধকার ঘরের ভিতর। আকাশ দরজা ঠেলে ভেতরে ঢোকে। অদূরে খোলা বারান্দায় দাঁড়িয়ে প্রিয়া। ঘরময় আধার হলেও দূরের ল্যাম্পপোস্টের সোনালি আলোয় স্পষ্ট নারী দেহের বাঁক ধরা পড়েছে চোখে। বাতাসে খোলা চুলগুলো অবাধ্যের মতো উড়ছে। আকাশ শব্দহীন এগিয়ে গেল সেদিকে। প্রিয়া নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আকাশ এসেছে সে জানে। আকাশে শরীরের ঘ্রাণটা তার ভীষণ চেনা। তাছাড়া আকাশ আশেপাশে থাকলে তার বুকের ভিতরটা কেমন জানি আগে থেকেই জানান দেয়। প্রিয়া ঘুরল না মোটেই। রেগে আছে সে তো। মোটে আহ্লাদে সাড়া দেবে না আজকে। অসহ্য লোক একটা। যে সে ভালোবাসি স্বীকার করেছে, অমনি বাড়িয়ে সে দূরে দূরে করে রেখেছে। থাকুক কাজ নিয়ে। আকাশ প্রিয়ার পিঠ ঘেঁষে প্রিয়ার দুপাশে হাত রাখল। হাত ভর দিল রেলিংয়ে। মেয়েটার চুলের গন্ধে মাতোয়ারা হচ্ছে সে। এই চুলের ঘ্রাণটা তার কাছে এক ধরনের নেশা। মুখ নিচু করে টেনে নিল সে ঘ্রাণ। প্রিয়া খুব কাছে টের পাচ্ছে আকাশের অস্তিত্ব। পিঠের সাথে স্পর্শ পাচ্ছে একটা শক্তপোক্ত বুকের। এই স্পর্শে বরাবরের মতোই নিজের হুঁশ হারিয়ে বসে সে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আকাশ মুখ তোলে। চোয়াল ঠেকায় প্রিয়ার ঘাড়ে। রেলিংয়ে রাখা প্রিয়ার দুহাত ততক্ষণে শক্ত করে চেপে ধরেছে। আকাশ শব্দ করে চুমু খেল উন্মুক্ত ঘাড়ে। প্রিয়া এতক্ষণ ঠোঁট কামড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও এখন পারছে না। আকাশ নাক ঘষল কাঁধে। হাসকি স্বরে বলল, ওড়না কই? প্রিয়া চমকে তাকালো নিজের বুকের দিকে। দু হাতে ঢাকতে গেলে চেপে ধরল সে হাত আকাশ। এখন থাকুক। আমি ওড়নাটা নিয়ে আসি, সরুন দেখি। ওড়না ছাড়া দাঁড়িয়েছিলে কেন? আমার ঘর, আমি যেমন ইচ্ছে তেমন হয়ে থাকবো। তাই? আকাশের নেশাক্ত কণ্ঠে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। প্রিয়ার মিনমিন গলায় বলল, তা নয়তো কি? আকাশ আবার শব্দ করে চুমু খেয়ে নাক ঘষতে থাকলো। এখন তাহলে আমার যা ইচ্ছা হচ্ছে করে ফেলি। প্রিয়া চমকায়, ভয় শরীর কাঁপে। কি হচ্ছে? করে দেখাই। প্রিয়া আর্তনাদ করে উঠে সরে যেতে চায়। না প্লিজ সরুন। আকাশ শব্দ করে হাসে। মেয়েটা তার সামান্য স্পর্শে এমন লজ্জাবতী লতার মতো মিয়ে যায়। এতটুকুতেই এমন করলে চলবে? এখনো তো আদর করিনি। যখন আদর করব তখন কি করবে পাখি? প্রিয়া কান ঝনঝন করে ওঠে। হৃদয়ে হাতুড়ি পেটাচ্ছে। অসভ্য লোক। কি পরিমাণ যে অসভ্যতামি করতে ইচ্ছে হয় যদি বুঝত। সরুন তো। কাছে টেনে সরিয়ে দিয়ে এত যন্ত্রণা কেন দাও? জবাব দাও। প্রিয়ার অভিমান হয়। মনে পড়ে এতদিন আকাশের তাকে করে ইগনোরের কথা। গাল ফুলায়। আমি দূরে সরিয়ে দেই? দাও না। আপনি কাছে আসেন না আজকাল। আসি। মিথ্যুক। আপনি তো দুদিন হলো দরজা টরজা আটকে আমার আসা যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। প্রিয়া জোরে সোরে ধাক্কা দিয়ে পেছন ঘুরে দাঁড়ায়। আকাশ মোটেই তার দুপাশ থেকে হাত সরায় না। অপলক তাকিয়ে থাকে অভিমানী প্রেয়সীর দিকে। মনে হচ্ছে কতদিন পর মুখখানা দেখছে। প্রিয়া নড়তে চড়তে পারছে না। আকাশের প্রশস্ত শরীরের আড়ালে বিড়াল ছানার মতো হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখ তুলল না। দৃষ্টি আকাশের শার্টের আস্তিনের দিকে। উপরের দুটো বোতাম খোলা। চিকচিক করা বুকের খানিকটা অংশ দৃশ্যমান। শুকনো ঢোক গিলে অন্যদিকে চোখ সরায়। আপনি আমাকে ভালোবাসেন না। তা অবশ্য ঠিক। বাসেন না? কি জানি। আকাশের অমন হেয়ালিপনা কথায় রাগ হচ্ছে প্রিয়ার। কোথায় সে রাগ করে আছে? তার অভিমান ভাঙাবে তা না করে ভালোবাসি না বলে মুখে ফেনা তুলছে। প্রিয়া দুহাতে বুকে ধাক্কা দিয়ে সরাতে চায়। আকাশ উল্টো ঝুঁকে আসে প্রিয়ার দিকে। রেলিং ছেড়ে কোমরের উপরের অংশ বাইরে হেলে পড়ে।
প্রিয়া চমকে আঁকড়ে ধরে আকাশের শার্টের কলার। ইস, আপনি একটা অসহ্য লোক। পড়ে যাব তো, ভয় লাগে সরুন। অসহ্য আমি খুব। আমারও অসহ্য লাগে সব সময়। প্রিয়া চোখ বড় বড় করে তাকায়, তাকে অসহ্য লাগে আকাশের। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, কি অসহ্য লাগে আমারও? আমাকে? আকাশ চোখ দুটো বাঁকিয়ে নিচু দিকে তাকায়। প্রিয়া আর চোখে আকাশের সে দৃষ্টি অনুসরণ করে নিচে তাকাতেই লজ্জায় লাল হয়ে যায়। আকাশের দৃষ্টি তার ওড়নাবিহীন বক্ষ ভাঁজের ওপর। আকাশ দুহাত এমন করে চেপে ধরেছে, হাত আড়াআড়ি করে ঢাকতেও পারছে না। লজ্জায় রাঙা মুখখানা আকাশের চোখ ভরে দেখল, হাসকি স্বরে বলল, এই যে সময় অসময় এমন অবস্থায় সামনে আসো, অথচ ছুতে পারি না, আদরে ভরিয়ে দিতে পারি না, আর খেই। চুপ প্লিজ। আকাশের লাগাম ছাড়া কথায় মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে প্রিয়ার। আর কি কি অসহ্য লাগে বলতে দিলে না? শুনবো না, থামুন। আকাশ ঠোঁট টিপে হাসে। প্রিয়া ঠাটিয়ে চোখ বুজে নেয়। কোমর টেনে সোজা করল প্রিয়াকে। আমার শ্বশুর শাশুড়ি আসছে, জানাওনি কেন? প্রিয়া হা হয়ে গেল। আকাশের শ্বশুর শাশুড়ি কারা? কে আসছে? আমার শ্বশুর শাশুড়ি। কোথায় আসছে? দেশে। আপনি বিয়ে করলেন কবে, জানো না? আকাশের গম্ভীর সিরিয়াস মুখ দেখে বুকটা ধক ধক করে উঠছে প্রিয়ার। বিয়ে কবে করলেন আপনি? হ্যাঁ, মাস 6। আমি কে তাহলে? কে আবার? কেউ না। সরুন তো সরুন, আপনার সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না আমার, খালি বাজে বকেন। আকাশ হেসে ফেলল। মেয়েটা এত অভিমানী। অবশ্য অভিমান করে যখন দুগাল খানা ফোলায়, সে রূপের বর্ণনা আকাশ দিতে পারবে না, অসম্ভব না। আমার একা শ্বশুর নয় বুঝলে, অয়ন ভাইয়েরও কিন্তু। প্রিয়ার মাথায় ঢুকছে না কিছু। আকাশ সরু চোখে তাকিয়ে থাকে। প্রিয়া তার মানে জানে না এখনো ওর বাবা মা আসার কথা, জানার কথাও না। মেয়েটা তার ওপর রাগ করে ফোন টোন বন্ধ করে বসে আছে। এদিকে তার মা বাবা ফোনে পাচ্ছে না তাকে। শিয়াকে জানিয়েছে পরে 2 দিন পর দেশে ফিরছেন তারা। সম্ভবত কাল পরশু শিয়া প্রিয়াকে নিয়ে তাদের বাড়িতে ফিরবে এবং বাবা মা যে কয়েকদিন দেশে আছে তারা তাদের বাড়িতেই থাকবে। আকাশের মুখে সব শুনে প্রিয়া খুশি হবে নাকি অবাক হবে টের পাচ্ছে না, কারণ তার বাবা মা এই সময়ে মোটে আসার কথা নয়। তার মা আসতে চেয়েছিল আর 2 মাস আগে, কিন্তু বাবার শরীর প্রায়শই খারাপ থাকায় সিদ্ধান্ত হয়েছে তারা, বাবা যতদিন থাকবেন সেখানে মাও সাথে থাকবেন। প্রিয়াকে এখানে দেশে রাখার জন্য শিয়া তো আছেই। আকাশ গম্ভীর চিন্তায় মগ্ন প্রেয়সীকে দেখল। কি ম্যাডাম খুব খুশি? প্রিয়া এবার একগাল হাসলো, মুক্ত ঝরা হাসি যাকে বলে আর কি। সত্যি খুশি সে, কি যে ভালো লাগছে। তো খুশি হব না? কতদিন পর বাবা মাকে দেখব বলুন, আর আমাকে মিস করবেন না বুঝি বাড়ি গেলে? প্রিয়া ঠোঁট উল্টায় মুখ বাঁকিয়ে এদিক সেদিক তাকায়, ফিসেল গলায় বললে, মিস করার কি আছে? যে আমাকে ভালোই বাসে না তাকে মিস করতে যাব কোন দুঃখে? এই ভারী কঠিন শাস্তি। কিন্তু শাস্তি কোথায় আবার? বাড়ি গিয়ে বাবাকে বলবো আপু তো সময় দেয় না, কাজে ব্যস্ত থাকে, কটেজে একা একা ভূত প্রেতদের সাথে আমি আর থাকতে পারবো না। আপুর না হয় ভালোবাসার মানুষ আছে, আমার তো আর নেই। আমাকে বিয়ে শাদী দিয়ে তারপর যেখানে যাওয়ার যাও। এক কাজ করে যেতে পারি, কিন্তু তাহলে আর একা লাগবে না। প্রিয়া তাকায় আকাশের দিকে, শোনার আগ্রহ দেখায়, উদাস গলায় বলে, কি শুনি সেটা? আকাশ বাঁকা হাসে, মাথা নিচু করে ঠোঁট জোড়া নিয়ে আসে প্রিয়ার কানের কাছে। আলতো ঠোঁট ছোঁয়ায় নরম কানের লতিতে, ঠান্ডা ওষ্ঠের ছোঁয়ায় থরথর করে কেঁপে ওঠে মেয়েটা। আকাশ নিজের বুকের ঢাকডোল পেটানো শব্দ উপেক্ষা করে নাক ঘষে প্রিয়ার ডান গালটায়, হাসকি স্বরে বলে, একটা বাচ্চা দি। হ্যাঁ, আমার বাচ্চাকে নিয়ে তোমার সময় কেটে যাবে পুতুল খেলার মতো, আর 2 বাচ্চা একসাথে বড় করব আমি। প্রিয়ার শরীরে 400 ভোল্টের কারেন্ট শক দেয় বুঝি। আকাশের লাগাম ছাড়া কথা লজ্জায় কান দিয়ে গরম বাতাস বের করে দিচ্ছে। 2 হাতে লজ্জারুণ মুখখানা লুকাতে পারলে তাও এক কাজ হতো, কিন্তু সেটাও পারছে না। তার 2টো হাতই আকাশের শক্তপোক্ত হাতের মধ্যে বন্দী। আকাশ ঘোর চোখে তাকিয়ে আছে লাজে রাঙা প্রেয়সীর দিকে।
পুরো রক্তিম মুখ জুড়িয়ে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে মন চাচ্ছে। শব্দ করে ডান গালে চুমু খেয়েও ফেলল। তারপর কপালে কপাল ঠেকে একই সাথে জিজ্ঞেস করলো, দেব বাচ্চা? আমি রেডি। কিন্তু প্রিয়া কোনো মতে শব্দ করে আওড়ালো, আপনি একটা জাতা, চুপ করবেন দয়া করে? আকাশের মুখে কৃত্রিম হতাশা ফুটে উঠল। এক হাতে প্রিয়ার বুক ঠেকানো চোয়াল ওপরে তুলল। প্রিয়া মোটেই দৃষ্টি মেলাচ্ছে না। চাই না বাচ্চা। প্রিয়ার ইচ্ছে হচ্ছে ঠোঁট কাঁটা লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। বিয়ে করার নাম নেই, বাচ্চা দেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করছে। লজ্জা শর্মের বালাই নিয়ে নিজেকে কোনো মতে সামলে যতটা সম্ভব কঠিন গলায় বলল, যে আমাকে ভালোবাসে না তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? আর বিয়েই যখন করব না, তার বাচ্চা পেটে নিয়ে ঘোরার প্রশ্নই আসে না। আকাশে শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে হলো। প্রিয়া ভয়াবহ রকমের মুখ ফুলিয়ে আছে, তার দিকে তাকাচ্ছে না। এলোমেলো দৃষ্টি বুলিয়ে যাচ্ছে তার বোতাম খোলা উন্মুক্ত বুকে। পেটে নিয়ে ঘুরতে বললাম কখন? সময় মতো পেট থেকে বের করে আমাকে দিয়ে দিবে, আমি আমার বউকে দেব, তারপর বাচ্চা নিয়ে সংসার করব। প্রিয়া এবার তেতে উঠল। আমার বাচ্চা আমি আপনার বউকে দেব কেন? কারণ তুমি তো নাকি আমার বউ হবে না, তাহলে বাচ্চাটার বাপ পরিচয় দিব কিভাবে? বউকে দিলে আমরা দুজন বাপ মা পরিচয়ে মানুষ করব, ঝামেলা শেষ। আমার বাচ্চা আমি কাউকে দেব না। আর আপনার বউ মানে আমার পেটে বাচ্চা ধরিয়ে দিয়ে আপনি অন্য মহিলাকে নিয়ে ঘর করবেন? সাহস তো কম না, মার্ডার করে ফেলব। এবার আকাশ আর থাকতে পারল না, শব্দ করে হেসে ফেলল প্রেয়সীর এহেন ছেলে মানুষের আচরণে। আকাশের হাসিতে আরো দ্বিগুণ হারে কেঁপে গেল প্রিয়া। ঝটকা টানে আকাশের হাতের বাঁধন মুক্ত করে দু হাতে কলার চেপে ধরল আকাশের। হাসবেন না খবরদার। হাসছেন কেন? আকাশ কোনো মতে হাসি থামায় যেন। এক হাতে কপাল ডলে, হাসতে হাসতে বলে, বিয়ে করে ফেলি চলো, তারপর আজ রাতেই বাচ্চা দেব। এসো, ঘরও করব তোমাকে নিয়েই। এই শুরুতে ছিল কোথায় কথাবার্তা, আর এই বেহায় লোকটা টেনে হিসড়ে নিয়ে এসেছে কোথায়? প্রিয়া মুখ বাঁকালো। আপনি দয়া করে আপনার লাগাম ছাড়া কথা বন্ধ করবেন? তুমি কিন্তু বেশ বোকা জানো। কি করলাম? এর আগে মুখ বন্ধ করার একটা টেকনিক শিখিয়েছিলাম, কিন্তু ওটা ট্রাই করলে ট্রাস্ট মি সারাদিনের মনে চুপ হয়ে যাব। প্রিয়া সেদিনের কথা মনে পড়তে হতভম্ব হয়। দুজনে সেই বিশেষ মুহূর্তের এক এক ছবি ভেসে ওঠে। আবার মূর্ছা যাওয়ার দশা তার লজ্জায়। কলারের বাঁধন হালকা করে বোতাম নিয়ে নাড়াচাড়া করছে এখন। কোমরে ধরে আছে নিচের ঠোঁট। আকাশ ঢোক গেলে মেয়েটাকে এর আগে হাজারবার সতর্ক করেছে তার সামনে ঠোঁট না কামড়াতে। মেয়েটা তার একটা কথাও মাথায় রাখে না। কি করা উচিত এখন নিশ্চিত হচ্ছে ঠোঁট জোড়া কামড়ে খেয়ে ফেলতে। সেটা করলে ম্যাডাম তো আবার অভিমান হবে, আবার দিন কয়েক এর জন্য নরম সরম চুমো খেতে দেবে না। ডোন্ট বাইট ইউ লিভস। হঠাৎ আকাশের গমগমে কণ্ঠে চট করে তাকায় প্রিয়া। আকাশের দৃষ্টি তার ঠোঁট জোড়ার দিকে। নিজের অজান্তেই এখনও কামড়ে ধরে আছে ওষ্ঠখনা। I said don't bite your lips, না হলে I will bite you so roughly. প্রিয়া নিজের অস্থির হৃদয়খানাকে মনে মনে ধমক দিয়ে ঠোঁট কামড়ানো বন্ধ করে। আকাশ মুখে বিরক্ত সূচক শব্দ করে। তার এতটুকু কথাতেই মেয়েটা শ্বাস আটকে আসছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কেমন হাঁপাচ্ছে, নজর লুকাচ্ছে বারংবার। জোরে শ্বাস চলার নিমিত্তে সুঢল বক্ষ জোড়ায় ওঠানামা ভয়ঙ্কর টানছে তাকে। আকাশ নজর বোলায় সেখানটায়। বুকের বা পাশটা লালসে তিলখানা জলজল করছে। ডাকছে তাকে, ভেজে আদরে দিতে বলছে। আকাশ চোখ বুজে শ্বাস নেয়, ধাতস্থ করে নিজেকে। একে তো বাড়িতে কেউ নেই, তার ওপর দুজন অন্ধকার বেডরুমে। যেন সিচুয়েশনে সে নিজেকে এক ফোঁটা ভরসা করতে পারে না। সামান্য চুমু খাওয়ার রিস্কটাও সে নিতে ভয় পায়, চায় না সে রিস্ক নিতে। হেমে জ্বলন্ত আগুন তাকে অনবরত পোড়ায়, পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। সে আগুনের ঠোঁট ছোঁয়ানো মানে বাকি যা আছে তাও পুড়িয়ে ফেলা। ওই পাতলা গোলাপি অধরের স্বাদ একবার নিতে গেলে সে এই দুনিয়াতেই থাকে না। উন্মাদ হয়ে বসে প্রতিবারই যে নিজের ওপর লাগাম টানতে পারবে সেই নিশ্চয়তা কি একবার ভুল
ভুলে হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আকাশ আচমকা প্রিয়াকে ছেড়ে সরে দাঁড়ায়, চোখ বুজে অবস্থাতেই ভারী আওয়াজে বলে, ওড়নাটা গায়ে জড়াও, আই কান্ট টেক ইউ। প্রিয়া গোল গোল চোখে চেয়ে থাকে। আকাশ ঘামছে। এই অবস্থার সাথে সে দারুণ পরিচিত। এমন অবস্থায় সাক্ষী হয়েছে এর আগে বেশ কয়েকবার। আকাশ তার কাছে আসলে হুট করে এমন অবস্থা হয়ে যায়। প্রিয়া নিজের বুকের বা পাশের গগনচুম্বী শব্দ আড়াল করার পথ খোঁজে। সে নিজেও ঘামছে। আকাশের মতো একই অবস্থা তার নিজেরও হয়। মানুষটার কাছে আসলে শ্বাস নিতে পারে না, বুকে চিনচিন করে, শরীর অবশ্যই আসে অস্থির লেগে, ঘেমে নেমে একাকার। কথা বাড়ায় না প্রিয়া। আকাশকে পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বিছানা থেকে ওড়নাখানা নিয়ে গায়ে জড়ায়। আকাশ উল্টো হয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়, প্যান্টের পকেটে দুহাত গোজা। শান্ত করতে চাচ্ছে সম্ভবত নিজেকে। প্রিয়ার হতাশ লাগে, এটা আর এক সমস্যা। আকাশকে এমন অবস্থায় দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। শরীর আন্দোলন শুরু করে, নারীসত্তা জেগে ওঠে কঠিনভাবে। আকাশের থেকেও বুঝি সে বেশি অস্থির হয়। ঠিক ভুলের হিসেব ভুলে কাছে চেয়ে আকাশকে, এই যেমন এখন চাচ্ছে। মাথাখানা দপদপ করছে তার, হেঁটে ওই অবধি যাওয়ার শক্তিও পাচ্ছে না। আকাশের ওই পাতলা ঠোঁটের কঠিন দহনে ছিন্ন ভিন্ন হতে চাইছে তার ঠোঁট জোড়া। প্রিয়া এগোনো সাহস সত্যি করে না, ঠায় দাঁড়িয়ে রয় সেখানটায়। প্রিয়ার সারা শব্দ না পেয়ে পিছন ফেরে আকাশ। আলো আধারির মোহমায়ায় ঘরের মাঝখানটায় দাঁড়িয়ে আছে তার অপসরী। চোখ মুখ দিয়ে ঠিকরে পড়ছে তাকে কাছে টানার আবেদন। হরিণীর মতো টানা টানা চোখের ভাষা বুঝতে 1 সেকেন্ড সময় লাগে না আকাশের। এবার নিজের ঠোঁট কামড়ে ধরে ঝড়ের গতিতে এসে দাঁড়ায় প্রিয়ার সামনে। হ্যাঁচকা টানে লতানো কোমরখানা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। কপালে কপাল ঠেকায়, শ্বাস ঘোরার গতিতে চলছে দুজনের। গরম নিঃশ্বাস ঠিকরে পড়ছে একে অপরের ওপর। দুজনের চোখে বন্ধ। আকাশী মুখ খোলে, ঘরে যেতে দাও কেমন? আমি ঠিক নেই, কিন্তু তছনছ করে ফেলতে মন চাচ্ছে তোমাকে। কঠিন যন্ত্রণা দিতে ইচ্ছে হচ্ছে, শরীরটা টানছে। প্রিয়ার বেকুল গলা শুনতে পাওয়া যায় এবার। বিয়ে করি চলুন, আজকে এখনই। প্রিয়া, আমি তছনছ হতে চাই, খুব করে চাই, চলুন না বিয়ে করি, আজ রাতটা আমাদের হোক। আকাশ চোখ খোলে। প্রিয়ার চোখ জোড়া বন্ধ করা, জামা কাপড় ভেদ করে কোমরে রাখা তার হাতটা মেটার ঘামে ভিজে যাচ্ছে। আমি কিন্তু জেন্টল হব না, তবুও রাজি। শুকনো ঢোকগুলো প্রিয়া কোনো মতে মাথা দোলালো। আকাশ অন্য হাতে গলিয়ে দিল মেটার খোলা চুলের নিচ দিয়ে। শক্ত করে আঁকড়ে ধরল ঘরমক্ত ঘাড়। মুখে বলো। প্রিয়া তোতলায়, অস্ফুটে বলে, রাজি। আমার আদরে মরে যেতে মন চাইবে কিন্তু। রাজি। প্রিয়া। আকাশের একরাশ মাদকতায় ভরা কণ্ঠে শরীর শিহরণে ভরে ওঠে। আই ওয়ান্ট টু ইউ ইয়োর লিপস রাইট নাও, ক্যান আই? প্রিয়া কি বলবে, কি বলা উচিত? একই জিনিস সেও চাচ্ছিল, এটা বলবে। লজ্জায় শরীরের ভার ছেড়ে দেয় আকাশের ওপর। আকাশ নীরবতাকে সম্মতি ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। প্রিয়, তুই ঘরে? আচমকা দরজায় খটখট শব্দে ছিটকে সরে আসে আকাশের থেকে। আকাশের মুখে বিরক্তি ফুটে ওঠে ভাঁজ পড়ে দু চোখের মাঝে। সবে ঠোঁটে ঠোঁটখানা ছুঁয়েছিল, ভিতরে যে ঝড় উঠেছে। সারা রাত ধরে ওই মধু খেলেও মন ভরবে না, সেখানে শুধুমাত্র ওইটুকু স্পর্শে কি মন ভরে? উল্টো যেটুকু ঝড় থামিয়ে রাখা গেছিল সেটাও 100 গুণ মাথা চারা দিয়ে উঠল। ভারী গলায় কাছে আসার আদেশ করে প্রিয়াকে। আই কান্ট স্টপ নাও, কাম লেট মি ইট। প্রিয়া লজ্জায় আড়ষ্ট মুখখানা দুদিকে নাড়ে। আকাশ মহা বিরক্ত এবার। নিজেই টানল কাছে, আবার সামান্য কারণে এখন যন্ত্রণা দিচ্ছে। মেয়ে মানুষগুলো বড্ড অবুঝ। আমার গোটা শরীর জ্বলছে প্রিয়া, কাছে এসো। যেটা শুরু করেছিলাম শেষ করতে পারলে আজ রাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। প্রিয়া হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আকাশের দিকে। মুখ জুড়ে ভয়ের রেশ। ব্যস্ত হয়ে বলল, ওরা বোধহয় এসে গেছে, এখন কি হবে? আকাশ দীর্ঘশ্বাস ফেলে। মেজাজ খারাপ হলো তার। মেয়েটা অন্য সব দিকে ভয়ে অস্থির। সে থাকতে এত ভয়ের কি আছে? আর বাইরে এখন অয়ন, শিয়া, রাতুলরা সম্ভবত। ওরা খুব ভালো করে জানে লিমিট তারা ক্রস করবে না। যা করবে লিমিটে থেকে, তাহলে তাদের ভয়ে
এমন যন্ত্রণা দেওয়ার মানে হয়? হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে শার্টের বোতাম আটকে ফেলে। নাথিং, দরজা খোলা। নাথিং, দরজা খোলো। ওরা যদি উল্টাপাল্টা ভাবে, কিছু ভাববে। কিছু তো করতেই দিল না। প্রিয়া কিছু বলার আগে গটগট করে গিয়ে দরজা খোলা আকাশ। দরজার সামনে এখন কেউ নেই। ডেকে সাড়া না পাওয়ায় সম্ভবত যার যার রুমে গেছে ফ্রেশ হতে। আকাশ ফিরে তাকায় প্রিয়ার দিকে। প্রিয়া আকাশের এহেন দৃষ্টিতে চমকায়। লোকটা কি রেগে গেল তার উপর? কিছু বলার আগেই শোনা যায় আকাশের কাট কাট কণ্ঠ, আমার সাথে কাল দেখা হবে না হয়তো, সাবধানে যেও। প্রিয়া কাঁদো কাঁদো মুখে ছুটে আসে। ততক্ষণে আকাশ দ্রুত পায়ে প্রস্থান করেছে সেখানটা। নিজের উপর বেশ অভিমান হলো এবার। নিজে শুরুতে রাগ করে থাকতে চাইলো, পারল না। নিজেই লোকটাকে কাছে টানলো, আবার নিজেই ঠেলে সরিয়ে দিল। মানুষটার রাগ করা তো স্বাভাবিক। আধো আধো ভোর এখন। ভোরের আলো এখনো ভালোভাবে ফুটে বের হয়নি। পাখির কিচিরমিচিরে আশপাশ মুখরিত। শিয়া ব্যস্ত হাতে কাজ করছে রান্নাঘরে, ছোটাছুটি করছে এদিক ওদিক। কাল রাতে অয়ন জানিয়েছে সে আর আকাশও আজ বাড়ি ফিরছে এবং সকাল সকাল রওনা দেবে। সম্ভবত বাড়িতে ওদের বোনের বিয়ে বা এ জাতীয় কিছু একটা। অয়ন বা আকাশ নিজেরাও জানে না এখনো। তবে আকাশের খুব ধারণা তাদের মা তাদের দুই ভাইকে বাড়ি নিতে এসব সুতো দিচ্ছেন আর কি। বর্ষর একটা টিফিন প্যাক করে ফেললো দুই ভাই বোনের জন্য। সকালে দুজনকে কফি দিয়ে এসেছে আর ব্রেকফাস্ট করবে না জানালো। এত দূরের রাস্তা, দুজনের স্বাস্থ্য সচেতন, বাড়ির খাবারই বেশি প্রেফার করে। তাই ভোরে সবার আগে উঠে কিচেনে এসেছে শিয়া। এদিকটা সব গোছগাছ করে রেখে ছুটল অয়নের ঘরের দিকে। অয়ন ফিরবে কয়েকদিনের মধ্যেই, তবু মনটা বেশ খসখস করছে। তারাও আজকে বাড়ি যাবে। রাতের ফ্লাইটে বাবা মা রওনা দেবে অফিস দেশের উদ্দেশ্যে। গোটা একটা মাস জাস্ট অফিস টাইমে দেখা হবে। যদিও তারা বেশিরভাগ সময় অফিসেই কাটায়, তবু কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে মানুষটা। পাশাপাশি ঘর থেকে মনে হয় সবসময় সাথেই আছে। দরজা খুলে ঘরে ঢুকল অয়নের। একদম রেডিমেড হয়ে পায়ে মোজা পড়ছে। সে ধীর পায়ে গিয়ে বিছানা থেকে টাইখানা হাতে নিল, নিঃশব্দে বেঁধে দিল অয়নের গলায়। অয়ন বুঝতে পারছে শিয়ার মন খারাপের কারণ। টেনে এনে বসালো পাশে। মন খারাপ? কবে ফিরবে? 2-4 ভিতরে। ফিক্স একটা ডেট বলতে কি হচ্ছে? গেলামই না, বাড়ি যাচ্ছি কতদিন পর বলো তো। মা ধরে বেঁধে রেখে না দেয়, সেই চিন্তায় আছি। সে চুপ করে থাকে। গতকাল রাত থেকে তার মনটা কেমন একটা অস্থির লাগছে। কি যেন খসখস করছে বুকের ভিতর, কারণ হাতরে পাচ্ছে না। অয়নের হাতটা ধরলো, ধীর গলায় বলল, দ্রুত ফেরো কেমন? খুব দ্রুত ফিরবো ম্যাডাম। ফিরে একদম আপনার বাবার পায়ের কাছে বসে পড়ব। যতক্ষণ না আপনাকে আমার হাতে দান করে ততক্ষণ কোনো ওঠাউঠি নেই। সত্যি? শিয়া অয়নের কথাগুলো বলার ভঙ্গিতে হেসে ফেলে। ব্রেকফাস্ট তৈরি করে সত্যি করে যাবে না? এত সকালে অভ্যাস নেই, প্যাক করে দিলে তো রাস্তায় খেয়ে নেব। শিয়া মাথা নাড়ে। অয়ন উঠে গিয়ে ল্যাপটপখানা ব্যাগে তুলে ফেলে, ঘাড় ঘুরিয়ে তাকায়। আকাশ উঠেছে? তখন তো ওঠেনি, দেখেছিলাম। ডেকে টেবিলে কফি দিয়ে এসেছিলাম, এখন হয়তো উঠেছে। অয়ন দুদিকে মাথা নাড়ে, ব্যস্ত হয়ে তাড়া দেয় শিয়াকে, একটু গিয়ে দেখো ছেলেটা বড্ড ঘুম কাতুরে, গিয়ে দেখবে এখন ঘুমাচ্ছে হয়তো। সে একগাল হেসে উঠে চলে যায় আকাশের রুমের দিকে। দরজা নক করার আগেই হাট করে দরজা খোলা পায়। দরজা ভুরু কুঁচকে উকি দিতেই শূন্য রুমে চোখে পড়ে। ব্যাগটাক সব রেডি করে বিছানার পাশে রাখা। আকাশকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাথরুমে থাকতে পারে এই সম্ভাবনা দাঁড় করিয়ে এগিয়ে যায় প্রিয়ার রুমের দিকে। আকাশটা চলে যাচ্ছে বিদায় জানাতে উঠবে না মেয়েটা। না ডাকলে তো জীবনে উঠতে পারবে না, পরে রাগারাগি করবে তার উপর। দ্রুত পায়ে প্রিয়ার রুমের সামনে যেতেই থমকায় সে। এই রুমটাও হাট করে খোলা। বিছানায় বেঘুরে ঘুমোচ্ছে প্রিয়া, মাথার কাছে আকাশ বসা। সে একবার ভেতরে যেতে নিয়ে থামে, বাঁকা হেসে ফিরে আসে। আবার অয়নের রুমে উঠেছে, প্রিয়ার রুমে। অয়ন হাসে। আকাশটা যে এমন কঠিনভাবে একটা হাঁটুর বসিমের প্রেমে পড়বে তা ভেবেছিল সে কখনো? রাগ করে আসছেন ম্যাডাম? আমি চলে যাব, তারপর বিদায় জানাতে উঠবেন না? ঘুমে কাঁদা প্রিয়ার কানে সেসব গেল না। সে তো তার ফুলের বিছানায় এলোমেলো হয়ে বেঘরে ঘুমাচ্ছে। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঘুমন্ত মুখখানার দিকে। আকাশের চোখ সরু হলো। মেয়েটাকে কেঁদেছিল রাতে?
মুখখানা এখন ফোলা ফোলা লাগছে কেন? আলতো ঠোঁট ছলো কপালে। দ্রুত ফিরবো কেমন? অপেক্ষা করবেন ঠিক আছে। রাগ অভিমান ফেলে আমাকে কল না করলে আমিও রেগে থাকবো কিন্তু। কাল কষ্ট কার বেশি হয়েছে খবর রাখেন। সারা রাত ঘুমাতে পারলাম না কার জন্য? কার দোষ? হ্যাঁ, কাছে টেনে আদর করতেন না, দিয়ে জ্বালিয়ে মারছেন ম্যাডাম। একবার আপনার ভাই আর বোনটার বিয়ে হতে দেন, 1 সেকেন্ড অপেক্ষা করব না আর, তখন বোঝাবো কত ধানে কত চাল। এতদিন দূরে দূরে রাখা শাস্তি তখন সুদে আসলে ফেরত দেব। আবার ছোট্ট করে চুমু খায় কপালটায়। আর বসে না, বেলা হয়ে যাচ্ছে অনেকটা। অয়ন নিশ্চয়ই রেডি হয়ে অপেক্ষা করছে তার জন্য। ঝটপট উঠে রুম থেকে বেরিয়েই সামনে পড়ল শিয়া। দরজার পাশে বুকে হাত গুজে বাঁকা হাসছে। অপ্রস্তুত হলো আকাশ। ধীরে সুস্থে শব্দহীন দরজাটা চাপিয়ে এগিয়ে এলো এদিকটায়। শিয়া 2 ভ্রু নাচালো। আমার বোনের রুমে কি কাজ ছিল? ভয়ে ঢুকে পড়েছিলাম। শিয়া শব্দ করে হাসছে। এমন সময় বিষয়টাকে আরও রংচং করতে ঘর থেকে এক এক করে রাতুল, অয়ন, রাকিব বেরিয়ে এলো। অয়ন একেবারে তার জিনিসপত্র নিয়ে রওনা হওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। রাকিব আর রাতুল বন্ধুকে সি অফ করতে। রিয়ান আর রেদওয়ান কাল রাতে ফেরেনি, ক্লায়েন্টদের নিয়ে এয়ারপোর্টে গিয়েছিল। ফিরতে বেশ রাত ওদিকেই কোন এক হোটেলে স্টে করেছে দুজনে। রাতুল দাঁত বের করে অসহ্য হাসলো, বন্ধুর ঘাড় জাপটে ধরল। কাকে বলদ মনে হয় তোর? আকাশ ঘাড় বাঁকিয়ে রাতুলের হাত সরিয়ে নেয়, গম্ভীর গলায় বলে, তোকে। বল বল, পারিসি তো এক আমাকে পিন মারতে, বল তোরই সময়। তা তোর বেবিগাল উঠছে না? ডেকেছিস বলে কান্না জুড়িয়ে দিয়েছে নাকি? আকাশ কপালে ভাঁজ ফেলে তাকায় রাতুলের দিকে। তোকে না বলেছি ওকে এসব নামে ডাকবি না, নাম ধরে ডাকবি। সবাই আড়ালে হাসে, রাতুল মুখ বাঁকায়। আকাশ, এহনা চৌধুরী তার বেবিগালকে নিয়ে জেলাস? শাট আপ। আকাশ দ্রুত পায়ে পাশ কাটিয়ে নিজের রুম থেকে সুটকেস নিয়ে বের হয়। শিয়ার দিকে তাকায়। তোমার বোনকে বলার দরকার নেই, আমি গিয়েছিলাম, ম্যাডাম আবার রেগে যাবে। শিয়া কিছু বলার আগে রাতুল লাফিয়ে আবার পাশে চলে এলো আকাশের। বাচ্চাটার সাথে ঝগড়া করেছিস? বাচ্চা কাছের সাথে প্রেম করলে এরকম হয় বাড়ি, মানিয়ে নিস। হ্যাঁ, আর একটা বাজে কথা বললে গুলি করবো, রাবিশ। সকাল সকাল সব গোছানো হয়ে গেছে। দুবোনের প্রয়োজনীয় যা যা লাগবে সব তুলে ফেলেছে ব্যাগে। মোটামুটি সবই নিতে হচ্ছে। কাল বাবা মা আসবেন, প্রায় মাসখানেক থাকবেন। তার মানে এই মাসখানেক তারা বাড়িতেই থাকবে। প্রিয়া গোমরা মুখে নিজের বই খাতাগুলো ব্যাগে তুলল, ঘড়ি দেখলো, সবে 8টা বাজে। অথচ আরও ঘন্টাখানেক আগে গিয়েও আকাশকে রুমে পায়নি সে। অয়ন, আকাশ দুজনেই বাড়ি গিয়েছে। আকাশের ওপর অভিমান হলো তার। হয়েছে না সামান্য একটু ভুল, তার জন্য সত্যি সত্যি দেখা না করে চলে যাবে? মানে হয় কোনো? প্রিয়ার এতক্ষণে একটি শব্দ উচ্চারণ করেনি। শিয়া বোনের জামা কাপড় ভাঁজ করে তুলতে তুলতে তাকালো সেদিকে। হয়েছেটা কি আমার বাচাল পাখির? সে বাচাল, মুখ বাঁকায়, গম্ভীর গলা বলে, কিছু না। কিছুর একটা হয়েছে এমন থ মেরে। যার মেয়ে তো আপনি নন বেহেনজি। ঘটনা কি? আপনার তো খুশি হওয়ার কথা, বাবা মা আসছে। খুশি তো। ও, তাহলে বুঝি আমার ভাইয়ের জন্য মনটা খারাপ। আর পাশাপাশি রুমে থেকে চুপি চুপি রোমান্স করা হবে না গোটা মাস? তাই প্রিয়া লজ্জা পায়। এর আগে অনেকদিন অবধি তার ধারণা ছিল শিয়া টের পায় না কিছু, পরে বুঝতে পারলো তার বোন তার থেকে বেশি আকাশকে সাহায্য করে। এই যেমন সে যখন মাঝে মধ্যে দরজা আটকে ঘুমোতো, আকাশ শিয়ার রুম দিয়ে ঢুকে তার রুমে আসতো, ভাবা যায়? মোটেই না। তোমার ভাইয়ের জন্য মন খারাপ হবে কেন? কে সে? শব্দ করে হেসে ফেলল শিয়া। দুজনের মান অভিমানের পালা চলছে। ঠিকই ধরেছে। সকালে আকাশকে দেখে টের পেয়েছে লুকিয়ে লুকিয়ে তার বোনটাকে চুমু খেয়ে বিদায় জানাতে এসেছিল। কপাল দোষে ধরা পড়ে যায় শিয়ার কাছে। মোটেই ডাকতে দিল না, বারবার নিষেধ করে গেল। সে যে এ ঘরে এসেছিল যাওয়ার আগে সেটা প্রিয়াকে বলতে। এক হাতে টেনে আনলো বোনের হাত, কাছে এনে বসালো বিছানায়। তোর ভাইয়া বাবা মাকে এবারই বলবে আমাদের কথা, একসাথে তোদের কথাটাও বলবো, কেমন? প্রিয়া চমকায়, চোখ বড় বড় করে ফেলে। আমার ভয় করছে আপু। ভয় পেলে প্রেম পূর্ণতা দিবি কি করে? দুনিয়া উল্টে গেলেও ভালোবাসা অস্বীকার করবি না কখনো। যাই হয়ে যাক, তোর দিক থেকে তুই সৎ থাকবি সম্পর্কটায়, তারপর যা হওয়ার হবে, বুঝলি? প্রিয়া মাথা নাড়ে, বুঝেছে সে। সে কখনো অস্বীকার করতে পারবে না আকাশকে।
ওই মানুষটা রক্তে মিশে গেছে তার, এক মুহূর্ত চোখের আড়াল করতে মন সায় দেয় না। সময়ের কাঁটার পরিবর্তনের সাথে প্রহর কেটেছে অতি দ্রুত। শিয়া প্রিয়া দুজনেই আজ বেশ কয়েকটা মাস পরে এসেছে নিজেদের বাড়িতে। এর মধ্যে অবশ্য 2-4 বার শিয়ার আসতে হয়েছে, কয়েকবার জামা কাপড়ের জন্য, আবার কখনো বা কিছু ফাইলপত্রের জন্য। তবে সেসবে কয়েক মিনিটের জন্য। বাড়িটাতে স্থির হয়ে সময় আর কাটাতে পারেনি এ 6 মাসে। ধুলো জমে গেছে অনেকটা, যদিও তার আসবাবপত্র সবই সুন্দর মতো সাদা কাপড়ে ঢেকে রেখে গিয়েছিল। কটেজ থেকে অয়ন আকাশ চলে যাওয়ার খানিক পরেই তারাও 2 বোন চলে এসেছে। ঘরদোর দ্রুত ধোয়া মোছা করে ফেলতে হবে, এতগুলো দিন পর বাবা মা ফিরছে। দুজনে অবশ্য খুব খুশি, কেমন পরিবার পরিবার ফিল হচ্ছে। বাড়ি এসে নিজেদের চিরচেনা বেডরুমে এসেছে তারা, যেমন রেখে গেছিল তেমনই আছে। কান্না পাচ্ছে প্রিয়ার। যতই যাই হোক, নিজের মানুষ আর নিজের বাড়ির মতো শান্তি এই পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না, সম্ভবই নয়। সে এরই মধ্যে নিচের তলার সব গোছগাছে লেগে গেছে। রান্নাবাড়ির ঝামেলা আপাতত রাত অবধি নেই। কটেজ থেকে আসার সময় খাবার দিয়েছে রহিমা খালা। রাত অবধি খাবারের চিন্তা করতে হবে না আর। সারাদিন সব গুছিয়ে ফেলতে পারবে। সন্ধ্যায় ফ্লাইট তার বাবা মার। সুইজারল্যান্ড থেকে দেশে আসতে প্রায় ঘন্টা 10 সময় লাগবে। তারা যদিও জানে না কোন ট্রানজিট দিয়ে আসবে। মাঝে সাঝে কাতার, ইস্তাম্বুল এসব জায়গায় বিমান ট্রানজিট করলে আরও বেশি সময় লাগতে পারে। মোটামুটি হিসেবে আনিসুল সাহেব আর রেণুকা রহমানের আসতে আগামীকাল বেলা হবেই। প্রিয়া ঘণ্টাখানিকের মধ্যে তাদের রুমটা গুছিয়ে ফেলল। কটেজ থেকে আনা সুটকেসগুলো জামা কাপড় সুন্দর মতো আলমারিতে তুলে ফেলল। বাড়ি এসেছে প্রায় ঘন্টা 3 হচ্ছে। ঘড়িতে সময় বেলা 3:30। দারুণ খিদে পেয়েছে ওদের। প্রিয়া বিছানা থেকে কালো রঙের ওড়নাখানা গায়ে জড়িয়ে ফোন হাতে নিচে নেমে আসে। শিয়া কোমরে ওড়না বেঁধে কাজ করছে। ড্রয়িং, ডাইনিং, কিচেন এরিয়াও মেয়েটা সুন্দর মতো পরিষ্কার করে ফেলেছে। সবার আগে ঠিকঠাক করে এসেছিল বাবা মায়ের কামরা। মোটামুটি পুরো বাড়ি ঝকঝক করছে এখন। 2 বোন কোমরে হাত রেখে গোটা বাড়িতে নজর বুলালো। ময়লার ছিটে ফোঁটা নেই। এতদিন যে এ বাড়িতে জনমানব ছিল না সেটা বুঝতে পারা যাচ্ছে না একদমই। একগাল হাসলো 2 বোন। শিয়া মাথায় হাত বুলালো বোনের। খিদে পেয়েছে? প্রিয়া সজোরে ওপর নিচ মাথা ঝাঁকায়। শিয়া হেসে বোনের হাত টেনে এনে বসায় খাবার টেবিলে। আমি হাতটা ধুয়ে আসি, গোসল করে নিতি। তোর তো খিদে পেয়েছে বললি, খেয়ে গোসল করবি নাকি গোসল করে এসে? প্রিয়া ভাবলো, ঝটপট দাঁড়িয়ে পড়ল। গোসল করে এসে খাই। শিয়া সম্মতি দেয়। 2 বোনই ছোটে গোসলের উদ্দেশ্যে। খাবার টেবিলে ঝড় উঠে গেছে। খাবারের উপর হামলে পড়েছে প্রিয়া। শিয়া এর মধ্যে বেশ কয়েকবার ধমক দিয়েছে আস্তে খেতে। আসলে অস্বাভাবিক খিদে পেয়েছে প্রিয়ার। সকালেও খায়নি আকাশের ওপর অভিমান করে, এখনও ভেবেছিল খাবে না। কিন্তু এত এত সুস্বাদু খাবার দেখে মাথা কাজ করছে না তার। বিকেল হয়ে গেছে, খিদে পাওয়াটাই স্বাভাবিক। পেট ভরে আসা মাত্রই ধীরে সুস্থে খাচ্ছে প্রিয়া। আচমকা মলিন মুখ চোখে পড়তেই ভুরুজোড়া তুলল শিয়া। কি হয়েছে? হুসখুস করছিস কেন? কিছু না। শিয়া মিটিমিটি হাসলো। খাবারের লোকমাটা মুখে তুলে আপন মনে বলল, আকাশ রাত 3টার দিকে পৌঁছেছে। আমরা গোসলে যাওয়ার আগে কল করেছিল। প্রিয়া চট করে তাকায় বোনের দিকে। অভিমান জোরালো হলো, কিছু বলে না, খাবারে মন দেওয়ার চেষ্টা করে। আকাশের ওপর এক আকাশ সমান রেগে সে ফালতু লোক একটা। কাল রাতে অযথা রাগ করলো। একা তার দোষ ছিল, আচ্ছা মানলো তারই দোষ ছিল। কিন্তু এতটাই কি দোষ ছিল যে এতদিন দেখা হবে না জানা সত্ত্বেও না বলে চলে গেল? পৌঁছে একবার ফোন দেওয়ারও প্রয়োজন বোধ করল না। অয়ন ভাই তো সুন্দর মতো সকালে তার আপুর সাথে দেখা করে গেছে। গিয়ে সুন্দর মতো পৌঁছানোর খবর দিল। প্রিয়, কি হয়েছে? মন খারাপ কেন? কই? আমার ভাইটার সাথে মান অভিমান কমেনি। মান অভিমান কমার জন্য কথা বলতে হয়, দেখা করতে হয়। তোমার ভাই তা করেছে। শিয়াও দেখা হাসে। বোনটা তার সত্যি বাচ্চা, তবে সেসব মুখে কিছু বলে না।
আকাশের দোষ শুধু, তুই মরার মতো সকালে ঘুমাচ্ছিলি কেন? প্রিয়া আহত চোখে তাকায়, এখন তার দোষ সবটা। সে কি জানতো আকাশ আজ বাড়ি ফিরছে? রাতে তো তাকে একবারও বলেনি সে কথা, শুধু বলেছিল প্রিয়ারা বাড়ি আসার সময় দেখা হবে না। সে কিভাবে বুঝবে আকাশ তার আগে চলে যাবে? কাঁদো কাঁদো চোখে বোনের দিকে তাকায়। আমাকে বলেনি তোমার ভাই? জানলে আমি কি উঠতাম না? সারা রাত তোমার ভাইয়ের জন্য ঘুমাতে পারিনি। সে আমার ওপর শুধু শুধু রাগ করে। দুজনেই এমন মান অভিমান বাড়ালে চলবে? একজনকে একটু নরম হতে হবে না? প্রিয়া এবার কেঁদে ফেলে, তার সত্যিই খুব কষ্ট হচ্ছে। আকাশ ভালো মনে বিদায় নিয়ে আসলে এমন লাগতো না হয়তো। এতদিনের জন্য দেখা সাক্ষাৎ হবে না, তা এমন রাগ নিয়ে দূরে থাকবে এটা মানতেই পারছে না সে। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমার ভাইকে ফিরে আসতে বলো, দেখা করে যেতে বলো, আমার বুকটা জ্বলে যাচ্ছে। শিয়া মায়া ভরা চোখে তার ছোট্ট পুতুলটার বাচ্চামো দেখে। মেয়েটা জানেও না হয়তো আকাশকে সে কতটা ভালোবাসে। এখন আর বলে কি লাভ? আগে রাগ করেছিলি না কেন? প্রিয়া মুখ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। পাতের শেষ লোকমাটা হাতে ধরে বসে আছে। বারবার বলছি আমি রাগ করিনি, তোমার ভাই রাগ করেছে আমার উপর। কি করেছিলি? আমি কিনা করেছিলাম চুমু খেতে, দরজায় তুমি এসে পড়াতে। শব্দ করে মুখ চাপা দিল এবং হাতে। কি লজ্জা, কথার পিঠে কথায় কি সব বলে দিতে যাচ্ছিল সে। দাঁতে জিভ কাটল। শিয়া শব্দ করে হেসে ফেলেছে। প্রিয়ার ফর্সা মুখখানা রক্তিম হয়ে গেছে লাজে। থাক বুঝেছি, আর বলতে হবে না। তাহলে দোষ তো দেখছি আমারই। আমি অসময়ে দরজা নক না করলে এমন হতোই না। প্রিয়া জবাব দেয় না, দিতে পারে না, মূলত লজ্জায় মিলিয়ে যাচ্ছে। যতই হোক বড় বোন শিয়া তার। শিয়া নিজের পাতের খাবারটুকু শেষ করে ফেলেছে। এরই মধ্যে প্লেটখানা হাতে নিয়ে টেবিল ছাড়ল। আমি যখন ঝামেলা করলাম, সমাধান আমিও করাই উচিত আমারই। প্রিয়া তাকালো না বোনের দিকে, সুতরাং শিয়া কি বোঝাতে চাইল বুঝতে চেষ্টা করল না সে। শিয়া বোনের দিকে বাঁকা হেসে টেবিলে মাংসের বোলের আড়ালে থাকা তার ফোনে কলটি কেটে দিল। ফোনের স্ক্রিনে জলজল করছে আকাশের নাম। চৌধুরী বাড়িতে হইচই পড়ে গেছে। 6 মাস পর অয়ন আকাশ বাড়ি ফিরেছে। আমেনা চৌধুরী যাদের নিয়ে সারাদিন ভর রান্নাবান্নার সময় পার করেছেন। শাহজাহান চৌধুরী সহ বাড়ির বাকি আরও 3 কর্তা কেউই বাড়িতে নেই। 7 দিন আগে 4 ভাই বিজনেস ট্যুরে সিঙ্গাপুর গিয়েছেন। শুধু এক দরকার অবশ্য নয়, মেজো কর্তার চোখের অপারেশনও একটা কারণ বাকি। বাড়িতে এই মুহূর্তে ছেলে মানুষ বলতে আকাশের মেজো চাচার ছেলে আরাফ। সে এবার এইচএসসি দিয়েছে, অ্যাডমিশন প্রার্থী। সুতরাং তাকে ছোট মানুষই বলা চলে। বাইরে গাড়ির শব্দে বাড়ির সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। কাজের বুয়ারা রতন ছুটে এলো আমিনা চৌধুরীর দিকে। তিনি চুলো পায়েস নাড়ছিলেন। আম্মাজান ভাইজানরা চলে আইছে। আমিনা নিজেও শুনেছে গাড়ির আওয়াজ, তবে ছেলেদের উপর অভিমানে মুখে রাগ করলেন না তিনি। নিজ মনে পায়েস নাড়তে ব্যস্ত। বাকি গিন্নিরা আর চোখে হাসলো যায়ের অভিমানে। মেজো যে ঘাড় ঘুরিয়ে রতনকে ইশারা করলো এগিয়ে নিয়ে আসতে। রতন ছুটে বেরিয়ে গেল ব্যাগ পোটলা এগিয়ে নিয়ে আসতে। মিনিট 5 মধ্যে বাড়িতে পা পড়ল বড় রাজপুত্রর। অয়নকে দেখে ছুটে এসেছে তার ছোট বোন আরশি। বোনকে আগলে নিল সে। কি অবস্থা আমার টেডিটার? খুব মিস করেছি বড়দা ভাই। আমিও মিস করেছি তো আমার টেডিটাকে। সবাইকে মিস করেছি। একগাল হেসে আরশি মুখ তুলে এদিক ওদিক খোঁজ করে আকাশের। বড় ভাইয়ের দিকে তাকে ভুরু তোলে। অয়ন দাঁতে জিভ কেটে মাথা নাড়ে দুদিকে। ঠোঁটে আঙুল ঠেকে বোনকে ইশারা করে কথা না বলতে। আসেনি কেন? পরে বলি। আরশি বুঝদারের মতো মাথা নাড়ে। সাথে সাথে চিনতে মলিন হয় মুখখানা। আকাশ তার মানে আসেনি। মায়ের কানে কথাটা গেলে আর এক দক্ষ যজ্ঞ শুরু হয়ে যাবে। এমনিতেই মাটা তার ওপর ক্ষেপে আছে 2 ভাইটার ওপর। তার উপর এতদিন পর আসার কথা বলেও আকাশ আসেনি। মাতৃজননীকে মানানো এত সহজ হবে না। অয়ন বোনের দিকে তাকিয়ে বাড়ির সবার কথা জিজ্ঞেস করতে একে একে বেরিয়ে এলো সবাই। চাষিদের সাথে গল্পে মশগুল। বাকি ভাই বোনেরা যার যার স্কুল কলেজে, এখনও ফেরেনি সম্ভবত কোচিং থেকে।
বাবা চাচাদের কথা তো জানাই তার, তবে সবার মধ্যে মাকে চোখে পড়ল না তার। চাষিদের সাথে কুশল বিনিময় শেষে মেজগিন্নি ইশারায় অয়নকে দেখিয়ে দিল রান্নাঘর। অয়ন হেসে হাঁটা ধরল সেদিকটায়। মাটা তার এক আকাশ অভিমান করে বসে আছে। আসি বলে বাড়ি আসলো 6 মাস পরে, তার ওপর আকাশটা আসলো না। প্রিয়ার সাথে দেখা করে না আসার অনুতাপে মাঝ রাস্তা থেকে ফেরত গেছে পাগল ভাইটা। সে তো আবার এই মুহূর্তে মাকে জানানো যাবে না, হার্ট অ্যাটাক করতে পারে। চৌধুরীর ছোট সাহেব কিনা প্রেম করে। মায়ের আদরের ছোট ছেলে আকাশ এহনাজ চৌধুরী একটা হাঁটুর বয়সী মেয়ের প্রেমে দিওয়ানা হয়ে মাঝ রাস্তা থেকে লোকাল বাস ধরে ফেরত গেছে। এটা মায়ের কানে আসলে বড় সড় ঝটকার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আগে কিছু না জানানোই শ্রেয়। অয়ন মাকে পিছন থেকে জাপটে ধরল। আমেনা চৌধুরী মুখ ভার করে খালি কড়াইয়ে খুন্তি নাড়ছেন। বড় ছেলের অস্তিত্ব অনুভব করে কথা বললেন না তিনি। মা, কাজ করছি দেখতে পারছো না? অয়ন হাসে। মা রেগে থাকলে তাদের দুই ভাইকে তুমি সম্বোধন করে। পায়েস কি আমার জন্য? ওখানে গোলাপ জামুন আছে, খাও। আমি পায়েস খাও না। তুমি পায়েস খাও না। পায়েস আকাশের। এই তো রাগ কমলো বলে শেষ অস্ত্রটা চালানো যেতেই পারে। এখন মুখ নরম করে বলল, সকাল থেকে না খাওয়া মাথাটা। আমেনা চৌধুরী লাফিয়ে সোজা হলেন ছেলের দিকে। ঘরমাক্ত মুখখানা শাড়ির আঁচলে মুছতে মুছতে আর্তনাদ করে উঠলেন। কিছু না খেয়ে পথে ঘাটে বের হতে নিষেধ করি তো আমি? আমার একটা কথাও তোরা দুই ভাই কানে তুলিস না। আমেনা চৌধুরী ব্যস্ত হয়ে রান্নাঘর দরজার দিকে তাকায় আকাশের খোঁজ করেন। ওটা কোথায় আবার? বেরিয়ে আসতে বলো, রাগ করবো না। অয়ন ধীরে সুস্থে আগলে নেয় মাকে। আকাশ কাল সকালে আসবে মা। আমেনা চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। কি রাজকার্য ওখানে শুনি? হ্যাঁ, খুবই দরকারি কাজ মা, চৌধুরীদের সামনের প্রজন্মের ব্যাপার স্যাপার। আমেনা চোখ বড় বড় করলো। ভাবুক চোখে ছেলেকে জিজ্ঞেস করলো, খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট বুঝি? খুব। এই প্রজেক্ট ঠিক না থাকলে তোমার ছোট ছেলের দিক থেকে প্রজন্মেই আটকে যাবে। আমেনা চৌধুরী বুঝতে পারলো না, তবে কথা এগোলো না। গজগজ করতে করতে অয়নকে ফ্রেশ হয়ে খেতে নামতে বললেন। বিছানার ওপর পাশ ফিরে শুয়ে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত অয়ন। শিয়ার সাথে মিনিট 10 আগেই কথা শেষ হয়েছে। ফোন রেখেছে সে। আকাশের সাথেও সবই কথা হয়েছে। ওখানেই আছে। প্রিয়ার সাথে এখনো দেখা হয়নি। প্রিয়ার সাথে দেখা করে সকাল সকাল কাল রওনা দিবে। দরজায় কড়া পড়তেই গলা উঁচিয়ে ভেতরে আসতে বলল। হাতে গোলাপ জামের বাটি নিয়ে ঘরে আসলো আরশি, সাথে তার বাকি ভাই বোনেরাও। আয়েশ সবার আগে এসে হাত মেলালো ভাইয়ের সাথে। অয়ন একগাল হেসে উঠে বসলো বিছানার ওপর। বিচ্চুর দল, বস। আরশি ভাইদের হাতে মিষ্টির বাটিটা দিয়ে ঘেঁষে বসলো। এতদিন পর আসলে আমাদের গিফট। কপাল চাপড়ালো অয়ন। ভাই বোনের গিফট এর ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। কিছুক্ষণ আগে ড্রাইভারকে গাড়ি নিয়ে আকাশের কাছে পাঠিয়েছে। কাল পাবি আকাশের কাছে আছে। হঠাৎ আশ চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, ছোট দা ভাই আজ আসলো না কেন? কাল রাতেও তো আমাকে বলল আজকে ওই আসছে। অয়ন মিটমিট করে হাসে। এবার বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে, কোলের ওপর বালিশটা চাপা দিয়ে। তোদের ছোট ভাবি একটু ছোট তো, বাচ্চা আর কি। তো বাচ্চার অভিমান ভাঙাতে আজকে থেকে যেতে হলো আর কি। ঘরময় সকলে আকাশ থেকে পড়লো যেন। একজনের চোয়াল ঝুলে গেছে, কথা বলতে পারছে না। তাদের সেজো চাচারামি এনি সবার আগে মুখ খুলল। মজা করছো বড় ভাইয়া? আমাকে তোদের এত চিপ মনে হয়? ছোট ভাইদের বউ নিয়ে কেউ এহেন মজা করে? অয়নের মুখ দেখে সত্যি এই মুহূর্তে মনে হচ্ছে না মজা করছে। আরশি ভাইদের হাত ধরে ঝাঁকিয়ে ওঠে। আমি দেখবো ভাবিকে, আমি দেখব। আরশির সাথে গলা মেলায় ঘরের সকলে। অয়ন নিজের ফোনখানা বের করে সেদিন পার্টিতে তোলা প্রিয়ার একটা ছবি বের করে ধরে ওদের দিকে। সবাই এক প্রকার থাবা দিয়ে ফোনটা হাতে নিয়ে নেয় নিজেদের। সাক্ষাৎ পড়ি তো এটা। আরশির হাতে ফোন, মন্তব্যটাও তারই করা। তার সাথে সহমত হলো একে একে সকলেই। আল্লাহ, সত্যি সুন্দর মেয়েটা তোমাদের ওখানের। অয়ন মাথা নাড়ে, এলোমেলো চুলের ভিতর হাত চালায়, উদাস গলা বলে, তোদের বড় ভাবির বোন আর কি। ও কথাটা আরব বলার পর হঠাৎ অয়নের শেষ লাইনটা মাথায় ক্যাচ করতেই ফট করে তাকালো আরশির দিকে।
একে একে এনি, অরিন, আয়াত সবার দিকে চোখ পড়ল। দেরিতে ধরলো বোধহয় সবার মাথায় কথাটা। ধরতে অয়নের দিকে তাকিয়ে এবার চিৎকার করে বসলো, বড় ভাবি মানে? অয়ন দুই হাতে কান চাপা দিয়ে উঁচু হয়ে একবার দরজার দিকটা দেখে। আস্তে কথা বল, আগেই ঢাকঢোল পেটাচ্ছিস কেন গাধা? থাম। এত বড় চমক দিয়ে থামতে বলছো? চমক কি দেখলি বিয়ে করতে হবে না? এভাবে বুড়ো হবো ভেবেছিলি নাকি? হেসে ফেলল সকলে। অয়ন এবার শিয়া আর প্রিয়ার একসাথে ছবি দেখালো ভাই বোনদের। সবাই মুগ্ধ তাদের দুই ভাবির ওপর। বিশদ আলোচনা চলল বেশ রাত অবধি। আলাপ আলোচনায় ভাটা পড়ল তার মায়ের আগমনে। আমিনা চৌধুরী ছেলের রুম থেকে সব কটাকে বের করলেন। ছেলেটা জার্নি করে এসেছে এত দূর, রাতভর গল্প করার জন্য আরও দিন পড়ে আছে। একে একে সব কটা বের হওয়ার পর নিজে এসে বসলো ছেলের পাশে। অয়ন অবশ্য জানে তার মা এখন কি বলবে, কি প্রশ্ন করবে। তারও চুপচাপ বসে রইল মায়ের কথাবার্তা শুননি। আকাশ আসলো না কেন সত্যি করে বলতো? অয়ন ঠিক জানতো তাদের মা তাদের মিথ্যে খুব সহজে ধরতে পারে। এদিক সেদিক কিছু হলে চট করে ধরে ফেলে। সত্যি অফিসের কাজ মা, কাল সকাল সকাল চলে আসবে। আমাকে এত ব্যাকডেটেড মনে হয় তোদের? অয়ন হতভম্ব হয়, এখানে ব্যাকডেটেড মা কোত্থেকে আসলো? ভেবেছিস তোদের হেয়ালি কথার প্যাঁচ আমি ধরতে পারো না মেয়েটাকে? অয়ন অবাক হয় না, হতাশ হয়। মা তার ভয়াবহ চালাক। কেউ না মা সত্যি কাজ ছাড়া ভাই অন্যদিকে মন দেয়। আমেনা খানিকক্ষণ ভাবে কথাটা সত্যি। তার বড় ছেলে এর আগে এক মেয়ের সাথে কথা বললেও আকাশ এসবে ছিল না কখনো। কোনো মেয়ে তার ছোটকাল ছেলের মনে ধরেছে বলে তো শোনেনি। কত শতবার কত শত মেয়ে দেখিয়েছেন, ছেলেদের একজনেরও মনে ধরে না। আমেনা স্বাভাবিক হন, ছেলের মুখের দিকে তাকায়। তোর বাবা তোর জন্য সমীর। অয়নের সাথে সাথে থামিয়ে দেয়। মাকে হতাশা ভরে ওঠে মুখখানা। কেমন মা? সৌমির আদ্যপান্ত তোমাকে কিন্তু আমি জানিনি ও একটা মেয়ে বউ করে আনার মতো। সব শোনার পর তোমার এসব মনে হয় এখনো? আমেনা সজোরে মাথা নাড়ে এদিক ওদিক। তার সৌমি মেয়েটাকে একদম পছন্দ না। বেশ কয়েকবার এসেছে বাড়িতে। শাহজাহান চৌধুরী অয়নের সাথে তার বন্ধুর মেয়ের সৌমির বিয়ে ঠিক করে বসে আছেন এক প্রকার। কিন্তু সে মেয়ের গতিমতি বোঝা দেয়। মেয়ের চরিত্র তার মোটেই ঠিকঠাক লাগে না। সে নিজে একজন নারী, সুতরাং হাঁটুর বয়সী একটা মেয়ের মনোভাব সহজে না বুঝতে পারার কারণ নেই। তিনি অশিক্ষিত বা বোকাও নন। মেয়েটা অয়নের সাথে সাথে আকাশের দিকেও চকচক করে। যে মেয়ের বিয়ে ঠিক হয় একজনের সাথে, অথচ হ্যাংলামো করে হবু দেবরের সাথে, সেই মেয়ে ঘরে এনে বংশ ধ্বংস করার মানেই হয় না। কিন্তু শাহজাহান চৌধুরী এত সব জানেন না। তাকে জানাননি তারা, কারণ যে কারণে শাহজাহান চৌধুরী সমুখে বাড়ির বউ করে আনার জন্য এক পায়ে খাড়া। তুমি এসব নিয়ে ভেবো না মা। ভাই আসুক কাল, তারপর তিনজন আমরা একসাথে মিটিংয়ে বসবো, কেমন? আমারও তো বিয়ের বয়স হলো নাকি? অয়নের মুখে এমন এই কথাটা এখন মোটে আশা করেনি সে। ছেলে তার বরাবরই বিয়ে বিরোধী। বিগত 6 বছর হলো ছেলের বিয়ের চেষ্টায় পাগল, প্রায় কিছুতে রাজি করানো সম্ভব নয়। সেখানে ছেলে নিজ মুখে বিয়ের কথা তুলছে। তুই সত্যি বিয়ে করতে চাস বাপ? না স্যার, কি আছে? আমিনার চোখে পানি আসে। অয়ন যতটা স্বাভাবিকভাবে আজ বলছে, মোটেও এতদিন সেসব ব্যবহারের সিটে ফোটাও ছিল না। বিয়ের কথা তুললে বাড়ি ছাড়তো, খাওয়া দাওয়া বন্ধ করতো। তাই 8-10টা ছেলে বিয়ের কথা তাদের মাকে বললে যেমন সিন তৈরি হয়, আমিনা চৌধুরীর ক্ষেত্রে সেটা ভিন্ন। মেয়ে পছন্দ বাপ। অয়ন ওপর নিচ মাথা নাড়ে। খুব সুন্দর লক্ষ্মী মেয়ে মা। কাল ভাই আসুক, সারপ্রাইজ দিব। ঘড়িতে সময় রাত 12টা। প্রিয়া শিয়া এক রুমে আজকে তাদের নিজেদের রুম। মানসিক শান্তি একদম। শিয়া ক্লান্ত খুবই, সারাদিনের খাটুনিতে চোখ বুজে আসছে। রাতের ডিনার সেরে বেশি রাত জাগেনি আর। তবে ঘুম নেই প্রিয়ার চোখে। ঘুমোতে শিয়ার পাশে উসখুস করছে, এপাশ ওপাশ করছে বারবার। কয়েকবার ফোন হাতে নিয়েছে, আকাশকে ফোন করেও করছে না। বারবার নাম্বার ডায়াল করতে গিয়ে রেখে দিচ্ছে। দুহাতে কপাল ডলে প্রিয়া। আকাশ যে খুব অভিমান করেছে বুঝতে বাকি নেই। কতগুলো দিন ধরে এমনই চলে আসছে। দেখা তাদের একদম কম হতো। তারপর শেষ কয়েকদিন তো প্রিয়া নিজে অভিমান করে দরজা টরজা বন্ধ করে একসার সব কাল রাতেই ঠিক করতে পারত। তা না করে আরো ঝামেলা পাকিয়ে বসে রইল। প্রিয়া বিছানা ছেড়ে উঠে বসে। একরাশ খোলা চুল কোমর ছড়িয়ে যায়।
গায়ে সাদা টি শার্ট আর কালো একটা স্কার্ট, হাঁটু পর্যন্ত উঠে আসে। বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় জানালার সামনে। বাইরে চাঁদ তারা কিছু ওঠেনি নাকি কিছু চোখে পড়ছে না। প্রিয়া বিছানা লাগোয়া পড়ার টেবিলের চেয়ারে এসে বসে। তার এখন একটা বিদঘুটে শখ হচ্ছে। এখন তার লাল শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে। সেদিনে সে লাল শাড়িটা, যে শাড়িতে আকাশ তাকে প্রথমবারের মতো শাড়িতে দেখল, সেটা আকাশের স্পর্শ আছে। সেটা গায়ে জড়িয়ে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। মন খারাপ হয় প্রিয়ার, কারণ খুব সম্ভবত কটেজে নিয়ে যাওয়া একটা শাড়িও আসার সময় নিয়ে আসেনি। গুটি গুটি পায়ে ব্যালকনির দরজা খুলে এসে দাঁড়ায়। সবুজের সমারোহে মোড়া তার ব্যালকনিটায়। বেশিরভাগ গাছই আর সবুজ নেই, অনেক গাছ মরেও গেছে, এতদিন যত্ন নেই। যা ঝড় বৃষ্টির পানি আর কি, অতটুকুই। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ায়। সত্যি চারদিক অন্ধকার। আকাশে একটা তারার হদিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঠান্ডা বাতাস শরীরে খেয়াল করলো। হাতা, ছোট টি শার্ট, ওড়না আনেনি, তাই গা ঢাকতে পারলো না। এখন রুম থেকে আনতে ইচ্ছে হচ্ছে না। আকাশ গাড়ির কার্টে হেলান দিয়ে অনিমেষ তাকিয়ে আছে দোতলার বারান্দায় প্রেয়সীর দিকে। এরকম সিন এর আগেও একবার হয়েছিল কয়েক মাস আগে। সেদিনও পাগল প্রেমিকের মনের দহন থামাতে আকাশ এসেছিল এখানটায়। সেদিনও সম্পূর্ণ আচমকাই প্রিয়া এসে দাঁড়িয়েছিল এখানটায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই কিশোরীকে। আজকে একই ঘটনা। আকাশ বাড়ি যায়নি, যেতে পারেনি। প্রিয়ার সাথে মান অভিমান করে দূরে সরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। মেয়েটাকে শেষবার আসার সময় বিদায় না দিয়ে আসার আক্ষেপে পাগল হয়ে যাচ্ছিল সে। সকালে সেই ঘুমন্ত নিষ্পাপ মুখটা যতবার মুখের সামনে ভেসে উঠেছিল, ততবারই হৃদয় থমকে যাচ্ছিল না। আকাশ মুচকি হাসে। মেয়েটা কেমন ছটফট করছে, অস্থির কিছু নিয়ে তাকে মিস করছে কি? সে নিজেও সারাটা দিন অপেক্ষা করেছে প্রিয়ার একটা কলের। ম্যাডাম ভয়াবহ অভিমানী। বিকেলে প্রিয়ার কেঁদে কেঁদে বলা সেসব অভিমান অভিযোগ শুনেছে সে। শিয়া শুনিয়েছে। আকাশ নিজের ফোনখানা বের করে। প্রিয়ার নাম্বার ডায়াল করতেই ওপরের ব্যালকনি থেকে ছুটে ভিতরে ঢুকতে দেখা যায় প্রিয়াকে। ফোনটা হয়তো ঘরে রাখা, কয়েক সেকেন্ডের ব্যবধানে ফোনটা নিয়ে আবার বারান্দায় চলে আসে। বারান্দার দরজা আলগোছে চাপিয়ে। শিয়া ঘুমাচ্ছে খুব সম্ভবত। প্রথমবার রিং কেটে গেলে প্রিয়ার ধরতে ধরতে আকাশের নাম্বার দেখে সে বিশ্বাস করতে পারছে না হয়তো। চোখে পানি ছলছল করছে মেয়েটার। তবে কল কেটে যাওয়ায় বেশ হতাশ হলো। সে ধরতেই পারল না, হাতটাত কেঁপে যাচ্ছে তাই। আকাশ আবার কল করে। এবার অবশ্য দেরি হয় না, সাথে সাথে ফোন তোলে প্রিয়া। গলার কান্না খুব কষ্টে গিলে কোনো মতে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? খারাপ, খুব খারাপ। আই ওয়ান্ট টু কিস ইউ রাইট নাও। হতভম্ব হয় প্রিয়া। প্রথম লাইনটা এটা বলতেই হলো এখন। রাতেই কিসটা না করতে পারার দুঃখে না বলেই চলে গেছে। এখন অত দূর গিয়ে ফোন করে কিস করতে চাওয়া হচ্ছে। অসভ্যকে সাধে বলে সে। আপনি? প্রিয়া, আই ওয়ান্ট টু কিস ইউ সো রাফলি রাইট নাও। বারবার এক কথা। কপাল চাপড়ে প্রিয়া। কিছু বলার আগে দুবার জোরে সোরে গাড়ির হর্নের আওয়াজে কপালে ভাঁজ পড়ে তার। এত রাতে এদিকটায় গাড়ি কার, তবে একটু খেয়াল করতে ভূত দেখার মতো চমকে ওঠে মেয়েটা। এক হাতে মুখ চাপা দেয়। সাদা শার্ট পরিহিত তার ব্যক্তিগত সুপুরুষ অদূরে গাড়িতে হেলান দিয়ে একদিকে তাকিয়ে আছে। আপনি আসবেন নাকি আমি উপরে উঠব? আপনি এত রাতে এখানে? অসম্ভব। আসবে কি? আমার উপরে যেতে হলে সোজা বেডরুমে আটকাবো কিন্তু। প্রিয়া সজোরে মাথা নাড়ে দুদিকে। পাগলের মতো ছুটে নেমে আসে নিচে। শিয়া মাথা তুলে দেখে বোনা ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আসা নিজের ফোনে আকাশের মেসেজে নিশ্চিত ঘুম দেয় একটা। প্রিয়া সে হামলে পড়ে আকাশের শক্তপোক্ত বুকে। ঢুকে যেতে চাইছে যেন বুকের ভিতরে। আকাশ নিজে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে প্রিয়া ধনুকের মতো বাঁকানো কোমরখানা। প্রিয়ার ছোট্ট আবেদনময়ী শরীরের ভাঁজগুলো ছুঁয়ে আছে তার শরীর। আকাশ এক হাতে পেঁচিয়ে নিল প্রিয়ার খোলা চুলগুলো, মাথা হেলালো পিছন দিকে। প্রিয়ার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। কি বললাম একটু আগে? প্রিয়ার মুখ লজ্জায় গাঢ় হয়ে ওঠে। এদিক ওদিক তাকায়। একদম রাস্তার ওপর দাঁড়ানো তারা অসহায় গলায় বলে, এটা তো রাস্তা। সো হোয়াট? রাস্তায় খারাপ দেখায়। বিয়ে ছাড়া তোমার সাথে কথাটাও খারাপ দেখায়, কিন্তু অত হিসেব করতে পারছি না। ক্ষুধার্ত আমি। আই ওয়ান্ট ইট ইয়োর লিপস, ফিট মি। কান ঝাঁজিয়ে উঠল প্রিয়ার। চেপে ধরে রাখা আকাশের শার্টের আস্তিন আরো শক্ত করে ধরল।
আকাশ তাকে চেপে রেখেছে নিজের সাথে। কাঁপছো কেন? কই তোতলাচ্ছ তো? বাড়ির ভিতরে চলুন। বাড়ির ভিতরে আরো অন্য কিছু মন চাইবে। প্রিয়া মুখ তুলতে পারছে না, মাথা ঝাঁকিয়ে অস্ফুট স্বরে বলে, রাস্তায় কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কি আর হবে, জোর করে বিয়ে দিয়ে দেবে? এর থেকে কি আর, সেটাই পারফেক্ট। এর থেকে ভালো সিদ্ধান্ত পদ্ধতি আর হয় না। আমি এত অপেক্ষা করতে পারছি না। প্রিয়া কিং কর্তব্য বিমূঢ় হয় আকাশের ঠটকাটা কথাবার্তায়। বাড়ির ভেতরে চলুন প্লিজ। রাতে খেয়েছেন কিছু? খেতেই তো এসেছি। ইস, বাজে বকবেন না। খেয়েছেন? চলুন, খাবেন আগে। আমি যেটা চাইছি সেটা আগে। শরীর প্রিয়ার আড়ষ্ট হয়, শিরশির করছে। আকাশের ঘোর লাগা তীক্ষ্ণ নজর না তাকেও খেয়াল করতে পারছে সে। দেব? চলুন। সত্যি তো? না দিলে কিন্তু আর ফিরবো না। চলুন। প্রিয়া কোনো মতে আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আলতো হাতে আকাশের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির ভিতরে। আজকে প্রথম প্রিয়াদের বাড়ির ভেতরে ঢুকলো। এর আগে যতবার এসেছে ওই রাস্তা অবধি তার সীমা ছিল। আকাশ এসে আয়েশ করে বসলো সোফার উপরে। ফ্রেশ হয়ে আসুন, আমি গরম করি খাবার। শিয়া কোথায়? ঘুমায় ডাকবো? থাক, আমি বেশি দেরি করব না। প্রিয়া আকাশকে বাথরুম দেখিয়ে দিয়ে নিজে দ্রুত এগোয় রান্নাঘরের দিকে। খাবার যথেষ্ট রয়েছে, ফ্রিজে তুলে রাখা, সব গরম করতে ব্যস্ত সে। আকাশ এরই মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়েছে। নিজে থেকে এসে বসলো আবার সোফায়। রান্নাঘর থেকে আর চোখে একবার আকাশকে দেখলো প্রিয়া। গলা উচ্চালো, খাবার গরম হয়ে গেছে, ডাইনিংয়ে আসুন। আকাশ উঠল না, ঠায় বসে রইল। ঘুরে বসলো এবারে। এতক্ষণ প্রিয়ার গায়ে ওড়না দেখেনি। মেয়েটা এরই মধ্যে ওপর থেকে ওড়না এনে গায়ে জড়িয়েছে, কোমরে বেঁধে পাকা গিন্নির মতো খাবারগুলো গরম করছে। মিনিট 10 মাথায় সব খাবার এনে জড়ো করলো টেবিলে। কি হলো, আসুন, খাবার নিয়ে এখানে এসো। প্রিয়া প্রতিবাদ করে না। প্লেটে সুন্দর মতো খাবার তুলে এসে বসে সোফায়। প্লেটখানে এগিয়ে ধরে আকাশের দিকে। নিন, ইলিশ মাছ খান তো নাকি? আকাশ প্লেটের দিকে তাকায়। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। পাশের টেবিলে রাখা বাটিতে গরুর মাংস, সম্ভবত সালাদ আছে সাথে। তার প্রিয় খাবার। তবে ইলিশ মাছের কাঁটা বাছার ঝামেলায় বেশিরভাগ সময় এড়িয়ে চলে। এবার নিজের দৃষ্টি তাক করলো প্রিয়ার দিকে। আপন মনে নিজের পকেট থেকে সেলফোন খানা বের করে মন দিল সেটাই। প্রিয়া অবাক চোখে তাকিয়ে রয়। খাবে না মানে? খাবেন না? এগুলো খান না, অন্য কিছু করে দেব। বলুন কি খাবেন? প্রিয়ার অস্থিরতায় সত্যি সত্যি নিজেকে বিবাহিত পুরুষ লাগছে। সারাদিনের কাজকর্মে শেষে স্বামী বাড়ি ফেরে আর স্ত্রী ব্যস্ত হয়ে তার আদর যত্ন করে। মুহূর্তটা অসাধারণ, তবে উচ্ছ্বাসটা প্রকাশ হতে দিল না। গম্ভীর মুখটা তুলল না ফোন থেকে। না খেলে কি বানিয়ে দেবে? বলুন কি খাবেন? রান্না বান্না পারো তুমি? প্রিয়ার মুখ চুপসে যায়। সত্যি তো, রান্না তো সে জানে না। আকাশ যদি খাবারগুলো না খায় কি বানিয়ে দেবে সে? এক ডিম সিদ্ধ ছাড়া বোধহয় আর কিছু পারবে না। মুখটা কাছে মতো করে বলে, বলুন চেষ্টা করব। আকাশ অদেখা হাসে। হাতের ফোনটা সাইডে রেখে সোফায় পা ভাঁজ করে প্রিয়ার দিকে ঘুরে বসে। খাইয়ে দাও। প্রিয়া চমকায়, হাতের প্লেটখানা শক্ত করে ধরে রাখে। আমি? এখানে আর কে আছে? কাকে বলবো? প্রিয়া জড়বস্তুর মতো বসে থাকে। লজ্জা লাগছে তার। দেবে? নাহলে থাক। প্রিয়া ব্যস্ত হয়। এই না দিচ্ছি তো, আমি দিচ্ছি। আকাশ চুপচাপ বসে। প্রিয়া ধীরে সুস্থে অতি যত্নের সাথে মাছের কাঁটা বাছে। খিচুড়ির সাথে সালাদ আর মাছ মাখিয়ে লোকমা তুলে ধরে আকাশের মুখের সামনে। আকাশ লক্ষ্য করে হাত কাঁপছে মেয়েটার। মনে মনে হাসে। শুরুতেই চুমুর কথা বলে ভয় ধরিয়ে দিয়েছে মেয়েটাকে। বাধ্য ছেলের মতো হা করে মুখে নেয় প্রেয়সীর ভালোবাসা মাখা খাবারের লোকমাটুকু। ইচ্ছে করে ছুঁড়ে দেয় প্রিয়া নরম নরম হাতের আঙুল। এবার এলো ভালো রকম দৃশ্যমান হলো কেঁপে ওঠা প্রিয়া। ঠোঁটে ঠোঁট টিপে ধরে সে। পায়ের আঙুল মেঝেতে চেপে ধরা। আকাশ বসে সবটাই। দেবে না? খিদে তো, দিচ্ছি তো। একে একে খাবার তুলে দেয় আকাশের মুখে। মাছ মাংস শেষ তুলে দেয়। প্রতি লোকমাতে একই কাহিনী। আকাশ ইচ্ছে করে ছুঁয়ে দিচ্ছে মেয়েটার আঙুল। এহেন স্পর্শে শরীরে অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে মেয়েটার। ধীরে সুস্থে খাবার শেষ করলো আকাশ। প্রিয়া রান্নাঘরে সব তুলে রেখে পানির গ্লাস আকাশের হাতে ধরিয়ে দিয়ে বসলো আকাশের পাশে। বেশ খানিকটা দূরত্ব রেখে আকাশ এক চুমুকে পানি শেষ করে গ্লাসখানা টেবিলের উপর রাখলো। তাকালো প্রিয়ার দিকে। মেয়েটা কেমন ভয়ার্ত মুখে বসে আছে। অত দূরে বসেছো কেন? কাছে এসো। হ্যাঁ, কাছে আসতে বললাম। প্রিয়া শুকনো ঢোক গিলে এগিয়ে আসে আকাশের দিকে।
কাছাকাছি আসতে বাহু ধরে টেনে একদম গা ঘেঁষিয়ে বসালো মেয়েটাকে। মাথাটা চেপে ধরল নিজের বুকের বা পাশটায়। রাগ কমেছে? প্রিয়া উপর নিচ মাথা নাড়ে মুখে বলে, কথাটা তো আমি জিজ্ঞেস করবো আপনার রাগ কমেছে কিনা? আমি তো রাগ করিনি। আকাশ মৃদু হাসে, মাথা নিচু করে নিচে সোয়াল ঠেকায় প্রিয়ার মাথায়। প্রেয়সীর উপর রাগ করা যায় না। আপনি তো করেছেন। রাগ করলে সব ছেড়ে ছেড়ে মাঝ রাস্তা থেকে লোকাল বাস ধরে এসে সারাদিন আপনার বাড়ির বাইরে অপেক্ষা করি। প্রিয়া চমকে মাথা তুলতে চায়, আকাশ উঠতে দেয় না। আপনি সারাদিন আমার বাড়ির সামনে ছিলেন? তাহলে ভাবো, অথচ তোমার দেখা পেলাম এই মাঝরাতে। আরও আগে দেখা হলে আরও আগে রাগ ভাঙতে পারি। প্রিয়া দু হাতে জড়িয়ে নেয় আকাশের কোমর, মুখ গুজে রয় আকাশের বুকে। শ্বাস টেনে নেয় প্রাণ ভরে। আকাশও মুখ ডুবিয়ে আছে প্রিয়ার চুলের ভাঁজে। একই ঘ্রাণ টানায় মত্ত সে নিজেও। দু হাতের আজুলায় মুখটা তোলে প্রিয়ার। সময় নিয়ে চোখ বুলায় মেয়েটার সম্পূর্ণ মুখ জুড়ে। কি মায়াবী কায়া! মুগ্ধ করা সবকিছু। আলতো ঠোঁট ছোয়ালো প্রিয়ার কপালে। প্রিয়া আবেশে চোখ বুজে নেয়। ঠোঁটের নরম স্পর্শ, একে একে নাকের ডগা, দুগাল, অবশেষে অধর স্পর্শ করে। তীর তীর করে কেঁপে ওঠা ওষ্ঠজোড়া, হাতের মধ্যে মুঠো করা আকাশের শার্টের আস্তিন। আকাশ কানের লতিতে ঠোঁট ছোঁয়ায়, হাসকি স্বরে বলে, এই ঠোঁটে ঠোঁট রেখে মৃত্যু কবুল জান পাখি, মৃত্যু কবুল। ছলো ছলো চোখে তাকায় প্রিয়া। বিনা বাক্যে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় আকাশের ওষ্ঠ। নিজে থেকে আদরে ভরিয়ে দেয় তার প্রেমিক পুরুষটাকে। প্রিয়া ছাড়ে, আকাশ জোর করে না। তারপরও প্রিয়া বোধহয় অবাকই হয়, মুখে কিছু না বলে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এত সহজে এই অধর সুধা পান করা থেকে দূরে যাওয়া মানুষ নয় আকাশ। আজ কি হলো? আকাশ কথা বাড়ায় না, প্রিয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাথায় হাত বুলায়, খুব শীঘ্রই বৈধভাবে তোমায় ছোব পাখি। ততদিন অপেক্ষা সইবে না? প্রিয়া লজ্জা পায়, চুপ করে থাকে। আকাশ মাথা ঝুঁকিয়ে তাকায় প্রিয়ার দিকে। সইবে তো? সলজ্জ মাথা নাড়ে প্রিয়া, মুখ গুজে থাকে। আকাশের হাতের বাঁধন দৃঢ় হয়। আমার কাছে এলে আমিতে থাকি না। আমি চাইতো অসম্মান করে ফেলি তোমাকে, যেটা আমি কিছুতেই চাই না। কিন্তু একই ভুল আমার দ্বারা বারবার হয়। আমাকে বাধা দেবে কেমন? আমি তোমার ওপর নই, নিজের উপর রাগ করি পাখি। আপনার ছোঁয়া আমি নিজেও চাই, হালাল করে চাই। বাড়ি যেতে হবে, পরিবারকে জানাবো, তুমিও জানাবে কেমন? আমাকে এখন বের হতে হবে। প্রিয়া প্রায় আটকে ওঠে। এখন যাবেন না? কত রাত দেখেছেন? নিজেই সময় দেখে। রাত 1:30। সকালে বের হন। আমি গেস্ট রুম রেডি করে দিচ্ছি। বিছানার চাদর পরিষ্কার একদম। আজ দুপুরেই পাড়া হয়েছে। সে বিছানা আপনি থাকলে ভেবে দেখতে পারি। ইস, নির্লজ্জ। আকাশ আসে এবার, দু হাতে চেপে ধরে প্রিয়ার তুলতুলে গালটা। দুজন মেয়ে বাড়িতে, আমি বাইরের পরপুরুষ। আশেপাশের মানুষের নজরে পড়লে খারাপ বলবে। আমার বোনের দিকে কেউ আঙুল তুলুক, আমি এটা সহ্য করব না। কেন? তাছাড়া আপনার জন্য বাড়ি গেলাম না। ওদিকে আমার মাতৃদেবী রেগে বোম হয়ে আছে, তাকেও তো মানাতে হবে নাকি? এত রাতে ড্রাইভ করবেন? ড্রাইভার আছে, মিলেমিশে চালাবো, সমস্যা হবে না। উঠি কেমন? প্রিয়াকে নিয়ে আকাশ উঠে দাঁড়ায়। বুকের ভিতর অস্থিরতা লাগছে। ছেড়ে যেতে এক বিন্দু ইচ্ছে করছে না। প্রাণ ভরে দেখে নিল প্রেয়সীর মুখখানা। প্রিয়ার চোখে এরই মধ্যে পানি জমেছে। এক হাতে আঁকড়ে ধরে আছে আকাশের হাতখানা। কবে ফিরবেন? দ্রুতই। আমার আপনাকে ছাড়া এক মুহূর্ত সহ্য হয় না। আকাশের হৃদয় থমকায়, শীতল স্রোত বয়। মেয়েটা কি সুন্দর অবলীলে বলে দিল কথাটা। অশান্ত হৃদয়টাকে থামতে বলে খুব শীঘ্রই আমার করে নিয়ে যাব। প্রিয়া জড়িয়ে ধরে আকাশকে। বেশ খানিকটা সময় মুখ ডুবিয়ে থাকে আকাশের ঘাড়ে। পায়ে ভর দিয়ে অত দূর পৌঁছানো সম্ভব নয় প্রিয়ার। আকাশ কোমর ধরে উঁচু করে আসছে প্রিয়াকে। মেঝে থেকে বেশ খানিকটা উঁচুতে শূন্যে ঝুলছে প্রিয়ার পা জোড়া। আকাশ আবার এক দফা কপালে আদরের পরশেকে বসলো গাড়িতে। প্রিয়া সদর দরজা ধরে দাঁড়িয়ে আছে, বারবার চোখ জোড়া মুছতে ব্যস্ত।